মহিলাদের একাংশ বলছেন বিজেপি করায় ভান্ডারে কোপ পড়েছে। লক্ষ্মীর ভান্ডার, আমি মা বোনদের বলেছিলাম আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসবো। তারা কারো কাছে ভিক্ষা করবে না, এটা তাদের অধিকার। তাহলে এই মহিলারা কেন অধিকার হারিয়ে ফেললেন? অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকেছে না। কতদিন ঢুকেনি? হ্যাঁ 3-4 মাস। কতদিন ঢুকেনি? কত মাস ঢুকেনি? আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? না। কতদিন? 3 মাস। পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন কাথি, তমলুক, দুটিতেই হারে তৃণমূল কংগ্রেস। এবার সেই জেলার পঞ্চায়েত সমিতিতে 12,000 মহিলার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। 1 মাস নয়, একাধিক মাস। কেন? বিজেপি করার অপরাধেই বন্ধ লক্ষ্মীর ভান্ডার, অভিযোগ ময়নার মহিলাদের। বাড়ি কোথায়? বাগচা অঞ্চলে। আচ্ছা, আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? না। কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমাদের বাগচা অঞ্চলে পাইনি, আর গজনা অঞ্চলেও পাইনি। তৃণমূলকে নিশানা বিজেপির। ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে, লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই, এটা সরকারের টাকা, আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নতুন এসেছেন উনি, ঠিক মতো বুঝে উঠতে পারেনি। বিজেপির অভিযোগের একটা অংশ মেনেই নিচ্ছে তৃণমূল, অর্থাৎ সরকারি টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসছে না। দুটো জিপিতে লক্ষ্মী ভান্ডার পাইনি, বাচ্চা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডার ঢুকে যাবে। সেটা না হলে বিডিওর অফিস ঘেরার হুঁশিয়ারি ময়নার বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ময়নায় একাধিক গ্রামে লক্ষ্মীর ভান্ডার না পাওয়ার অভিযোগ মহিলাদের। ঘটনায় সরব শুভেন্দু অধিকারী। কান ধরে টাকা আদায় করব, হুঁশিয়ারি বিরোধী দলনেতা। মঙ্গলবার বিডিওর কাছে ডেপুটেশন জমা দেবেন শুভেন্দু। সব ধর্মের সব দলের লোক টাকা পাবে, বিডিওকে সতর্ক বার্তা বিরোধী দলনেতার। অভিযোগ করা হয়েছে গজিনা এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের। মঙ্গলবার ডেপুটেশন হবে, তারপরে কিরকম কান মুড়ে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। কান ধরে আদায় করব, ওটা ওদের বাপের টাকা না, সরকারের টাকা। আমরা কোনোদিন বলি না যে রেশন পাচ্ছে মোদিজির টাকা, কখনো বলি না PM কিষাণ সম্মান নিধি দিয়ে আমরা মোদিজির টাকা। ওর বাপের টাকা নাকি? হ্যাঁ, ট্যাক্সের টাকা, RBI থেকে লোন করা টাকা। সব দলের লোক পাবে, সব ধর্মের লোক পাবে, সব ভারতীয়রা পাবে। মঙ্গলবার ডেপুটেশন হবে, আপনাদের মাধ্যমে এখানকার বিডিওকে সতর্ক করে দিয়ে গেলাম, আমাকে যেন হাত না লাগাতে হয়। দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। আর এই মুহূর্তে যে খবর, ফের শহরে টাকার পাহাড়। মানব পাচারের অভিযোগে তদন্তে নেমে উদ্ধার বিপুল টাকা। ইডি অভিযানে উদ্ধার নগদ 1,01,00,000 টাকা। বাজেয়াপ্ত 2টি বিলাসবহুল গাড়ি, 2 পানশালা মালিকের বাড়ি সহ 7 জায়গায় তল্লাশি কেন্দ্র এজেন্সি। শহরে পানশালার আড়ালে দেহ ব্যবসা, নারী পাচারের অভিযোগ। গরুকে নিয়ে গরুর রচনা বলতে পারে, যার কুশীলব কিছু পাচারকারী। হাসনাবাদের একের পর এক গরু রাতের অন্ধকারে পৌঁছে গেল ক্যানিং। কয়েক কিলোমিটার তাড়া করে পাচারকারীদের ধরল জনতা। বেপরোয়া গরুর গাড়ি ধাক্কা মারল লরিতে। বর্ধমানে আবার অ্যাম্বুলেন্সের গতির ধাক্কায় কপাল জোরে বাঁচলেন পথচারী। দোকানপাট অবস্থা আস্ত ছিল না। কার্যত শীতঘুমে গরু পাচারে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত, কিন্তু পাচারকারীরা তো ঘুমিয়ে নেই। বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাসনাবাদ থেকে গরু পাচারের ছক, একেবারে সিনেমার কায়দায় গরু চোরদের তারা। গরুর মালিকরা গাড়ি নিয়ে ধাওয়া করেন, পিছু নেয় পুলিশও। উত্তর 24 পরগনা হাসনাবাদ থেকে মিনাখা পৌঁছে গার্ডরেল ভেঙে পালায় দুষ্কৃতীরা। শেষমেশ ক্যানিং অটো স্ট্যান্ড এলাকায় গরু বোঝাই বেপরোয়া গাড়ি ধাক্কা মারে লরিতে। 3 জন পগার পার হলেও 2 জনকে ধরে ফেলে পুলিশ ও জনতা। সরবেরিয়া এসে ও আবার একটা গাড়ি ওই গার্ডরেলটা আমাদের গাড়ি ওভারটেক করেছে, লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল। ওই গার্ডরেল উড়ে গিয়ে আমাদের গাড়িতে গিয়ে পড়লো, অবস্থা খারাপ। পুলিশের তারপর পিছনে মিনাখানা আসলো, ও ক্রস করে আসার চেষ্টা করছিল, তখন পুলিশ গাড়িকেও ফেলে দেওয়ার চেষ্টা করছিল। গরু পাচারের তদন্তে প্রথমে BSF এর কমান্ড্যান্ট সতীশ কুমারকে জালে তোলে CBI।
পরে ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করে ইডি। তাদের জেরা করে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। একে একে সবাই জামিন পেয়ে যান। এই নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। আর এই 2025-এও চলছে এক 24 পরগনা থেকে আরেক 24 পরগনায় গরু পাচারের রমরমা কারবার। দুর্ঘটনার জেরে একটি গরু মারা যায়। আমি তখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ডিসিকুল না পেয়ে গাড়ি যখন চলে আসে আমি তখন এই গাড়ি নিয়ে তাড়া করি আমার এই অ্যাক্সিডেন্ট নিয়ে। আচ্ছা, এবং থানাকে ইনফর্ম করি, বিনাকা থানাকে। আচ্ছা, কোথা থেকে গরুগুলো চুরি করেছিলে? বসিরহাট থেকে চুরি করেছিলে? কটা করে চুরি করেছিলে? 4টে। বর্ধমানে আবার বেসামাল অ্যাম্বুলেন্স চালকের তাণ্ডব। বেপরোয়া অ্যাম্বুলেন্স পিষে দিল পথচারীকেই, ধাক্কা মারল দোকানে। মৃত্যু সুযোগ আমার রোগীর জীবনদায়ী পরিষেবার জন্য। তো এই গাড়ির যে ড্রাইভার তারা যে মদ্যপ অবস্থায় ছিল, তাতে করে জীবন দেওয়ার জায়গা জীবন কেড়ে নেবে মানুষের। কাদের হাতে পড়ছে অ্যাম্বুলেন্স? পাচারের গরুর ম্যাটাডোরের আড়ালে কারা? 2 জেলায় তোলপাড়। অভিজ্ঞান নস্কর ও মনোদোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা থেকে সড়ক পথে আরামবাগ হয়ে যেতে চান কিংবা পূর্ব বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুর, তাহলে আপনাকে মাঝে 3 কিলোমিটার হাঁটতেই হবে। রাজারহাটের সেতু ভেঙে বাস খালে পড়ায় তড়িঘড়ি আরামবাগের রামকৃষ্ণ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অ্যাম্বুলেন্সে ব্রিজে ওঠা বারো, বাক্স প্যাটরা টানতে টানতে তাই তিতিবিরক্ত মানুষরা বলছেন এর থেকে ব্রিজ না থাকলেই ভালো হতো। সেই দীর্ঘশ্বাস কি প্রশাসনের কানে পৌঁছচ্ছে? এর থেকে বাঁশের সাঁকো করে দিলে মানুষ আরো শান্তিতে এবং নিরাপদে পার হতে পারত। বিরাট হ্যারাস বলতে গেলে, আগে থেকে জানলে আমরা আসতাম না। এত লাগেজ নিয়ে সেই তো খুব কষ্ট হচ্ছে। আমরা জানতাম না তো যে এরকম অবস্থা হবে। ব্রিজ না থেকে সাঁকো থাকলে যেন ভালো হতো, এতটা ঝঞ্ঝাট পোহাতে হতো না। ব্রিজ বন্ধ, তা বলে অ্যাম্বুলেন্সে উঠতে দেওয়া হবে না? দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতুর ভয়ঙ্কর অবস্থা। আরামবাগের পথের আরাম অনেক আগেই কেড়েছে। সেই অগাস্ট থেকে ভাঙাচোরা অবস্থা 65 বছরের এই গুরুত্বপূর্ণ সেতুর। 2 মাস সেতুতে বন্ধ করা হয়েছিল বাস চলাচল। এরপরেই বাস ধর্মঘট এবং বাস মালিকদের চাপে ভাঙা সেতু খুলে দেওয়া হয়। আর এদিকে শুক্রবার রাজারহাটের রেলিং ভেঙে বাস খালে পড়ে যায়। তাই আর ঝুঁকি না নিয়ে রামকৃষ্ণ সেতু দিয়ে যান চলাচল বন্ধই করে দিল প্রশাসন। দক্ষিণবঙ্গের 5টি জেলার গাড়ি এইখানেই থামিয়ে দেয়া হচ্ছে। আর এখান থেকে মানুষজন, অফিস যাত্রী, নিত্যযাত্রীরা নেমে ঠিক এইভাবেই হাঁটা পথে যাতায়াত করছে। আরামবাগের এই সেতু ব্যবহার করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও কলকাতায় যাতায়াত করা যায়। সেই ব্রিজে এখন নো এন্ট্রি। অগত্যা ভারী ভারী ব্যাগ নিয়ে প্রায় 3 কিলোমিটার হাঁটতে হচ্ছে যাত্রীদের। চরম ভোগান্তির জেরে তাঁরা আগলহীন। আসল কাজ তো কেউ করে না, শুধু রাজনীতি হয়। রাতারাতি ব্রিজ হচ্ছে আর এটা হচ্ছে না সামান্য একটা কাজ। টোটো সেটাও বন্ধ, বাইক সেটাও বন্ধ হয়ে যাবে। মানুষ এভাবে হেঁটে চলে কি মানুষের তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবে? ব্রিজটাকে পাশ দিয়ে নতুন করে না তৈরি করলে ব্রিজের এরকম কন্ডিশন 12 মাস থেকেই যাবে। এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। এখন যা কন্ডিশন হয়ে গেছে, বহু মানুষ মারা যাবে। যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে পড়তে পারে। বিরোধীদের অভিযোগ, সেতু বন্ধ করে আসল সমস্যাটা জিইয়ে রাখা হয়েছে। 3 দিনের নাম করে 3 মাস হয়ে গেল। গয়াঙ্গচ্ছ ভাব, কোনো হেলদোল নাই। দায়ী মুখ্যমন্ত্রী নিজে, পূর্তমন্ত্রী নিজে, পৌরসভা। ব্রিজের ব্যাপারটা তো খুব তাড়াতাড়ি শেষ, কাজ চলছে, হয়ে যাবে। যত তাড়াতাড়ি হয় প্রশাসন তার জন্য সচেষ্ট আছে। এলাকাবাসীরা বলছেন দ্রুত নতুন ব্রিজ না হলে এই সমস্যা মিটবে না। কিন্তু টাকা আসবে কোথা থেকে, তারও সংস্থান দিয়েছেন এক যাত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে টাকাগুলো গেছে, সেই টাকাগুলো সোনা দিয়ে ব্রিজ হয়ে যেত। আর দরকার নেই কিছু। সহ্যেরও একটা সীমা থাকে। আরামবাগের মানুষ আর পারছেন না। আর সেতু যদি বলতে পারতো তার নিচ থেকে কিভাবে দেদার বালি চুরি ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে তাকে খরচের খাতায় ফেলে দেওয়া হলো, সে কথা কি আর সামনে আসবে? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।